নমস্কার। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি রিজিওনাল জিওগ্রাফি তথা ইকোনমিক জিওগ্রাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, ইকোনমিক গ্রোথ স্টেজ মডেল অফ রস্টো, বা এটি কোথাও কোথাও স্টেজ অফ ডেভেলপমেন্ট মডেল নামেও কিন্তু উল্লেখিত রয়েছে। তাহলে আমরা আজকে সম্পূর্ণ ভিডিওতে ইকোনমিক গ্রোথ মডেল সম্পর্কে আলোচনা করব। তো আমাদের চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। আমাদের প্রথমে জানতে হবে ইকোনমিক গ্রোথ স্টেজ মডেল রস্টো কত খ্রিস্টাব্দে এটা দিয়েছে, কোন গ্রন্থে দিয়েছে এবং এই তত্ত্বটা দেওয়ার তার মূল কারণটা কী, অর্থাৎ তত্ত্বের বিষয়টা কী। তো রস্টো একজন অর্থনীতিবিদ হিসাবে তিনি একটা ঐতিহাসিক বা ইতিহাসভিত্তিক মডেল দেন। তার এই মডেলটি মূলত 1960 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবে, তার এই মডেলটি 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত একটা পুস্তকে, তার নাম দ্য স্টেজ অফ ইকোনমিক গ্রোথ এ নন কমিউনিস্ট ম্যানিফেস্টো। এবার দেখো, এখানে নন কমিউনিস্ট শব্দটা শুনে তোমার মার্ক্সীয় চিন্তাভাবনার মধ্যে থাকতে পারো। এবার এই যে মার্কসিস্ট যে নন কমিউনিস্ট যে নামটা রয়েছে, এই নামটা দেখে অনেকে বলে যে এটা হয়তো কার্ল মার্ক্সের তত্ত্বের একটা বিকল্প মতবাদ, বুঝেছ? এবার কি এই যে রস্টোর তত্ত্বটা সম্পূর্ণভাবেই পুরোপুরি কিন্তু মার্ক্সীয় চিন্তাধারার একটি বিকল্প মতবাদ। তাই থ্রি হুইল তার এই বক্তব্যটা থেকে মন্তব্য করেন, রস্টোর মতবাদটি রাজনৈতিক তত্ত্বের পাশাপাশি একটি অর্থনৈতিক উন্নতি ও উন্নয়নের বিশ্লেষণমূলক স্তর। দেখো, সেই জন্য রস্টোর তত্ত্বটাতে ইকোনমিক ডেভেলপমেন্টটাও যেমন কাজে দিচ্ছে, তেমনি কিন্তু ডেভেলপমেন্টটাও অ্যানালাইসিস হচ্ছে। তাই জন্য এটাকে ডেভেলপমেন্ট মডেল হিসেবেও রাখা হচ্ছে, আবার ইকোনমিকের ক্ষেত্রেও এটাকে রাখা হচ্ছে। এবার তার এই যে তত্ত্বটা রয়েছে, এই তত্ত্বের মূল বিষয়টা কি, মানে তত্ত্বটা দেওয়ার পিছনে যে একটা মূল কারণ বা বিষয় রয়েছে, যেটাকে আমরা তত্ত্বের বিষয়বস্তু বলছি, সেটা কি? রস্টো তার এই তত্ত্বতে মূলত বলেছেন যে কোনো দেশের অর্থনৈতিক ভাবধারা বা অর্থনৈতিক উন্নয়ন গতানুগতিক স্তর অর্থাৎ ট্র্যাডিশনাল লেভেল থেকে ধীরে ধীরে, র্যাপিডলি বাড়বে না, ধীরে ধীরে স্লোলি এটা কী হবে, বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে একদম হাই লেভেলে পৌঁছাবে। এটা হচ্ছে তার তত্ত্বের মূল বিষয়বস্তু। তাহলে আমরা এখানে যে স্তরের নামটা শুনলাম, সেক্ষেত্রে এখানে আমাদের জানতে হবে রস্টোর তত্ত্বে মূলত 5টি স্তর কিন্তু রয়েছে। রস্টো তার তত্ত্বটি ব্যাখ্যা করতে গিয়ে 5টি স্তরের উল্লেখ করেছেন। সেই 5টি স্তর কী কী তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ। রস্টোর স্টেজ অফ মডেল, এখানে প্রথম যেটা আছে 1 নম্বরে ট্র্যাডিশনাল সোসাইটি, 2 নম্বর আছে ট্রানজিশনাল স্টেজ, প্রি কন্ডিশন ফর টেক অফ, 3 নম্বর আছে টেক অফ, আর 4 নম্বর হচ্ছে ড্রাইভ টু ম্যাচিউরিটি, এবং 5 নম্বর হচ্ছে হাই মাস কনজামশন। এই 5টা কিন্তু রস্টোর যে ডেভেলপমেন্ট মডেলটা রয়েছে, সেখানে এই 5টা মডেলকে উল্লেখ করা হয়েছে। তোমরা ছবিটি দেখতে পাচ্ছ, এটা তোমরা এইভাবে একটু নোট তৈরি করে নেবে। এরপরে আমরা জানবো প্রথম যে আমাদের লেভেলটা রয়েছে স্টেজ 1, অর্থাৎ সেটা হচ্ছে কি ট্র্যাডিশনাল সোসাইটি। আমরা ট্র্যাডিশনাল সোসাইটি নামটা শুনেই আশা করি বুঝতে পারছি এটা একটা গতানুগতিক সমাজ ব্যবস্থা, তাই না? গতানুগতিক সমাজ ব্যবস্থা যদি হয়, তাহলে এখানে কী হবে, মানুষজনের যে অর্থনীতির মূল ভাবধারা, সেটা কিন্তু মূলতই কি কৃষিভিত্তিক, অর্থাৎ কৃষিভিত্তিক অর্থনীতিক দেখা যাবে। আর এখানে যে প্রযুক্তি এরা ব্যবহার করে, সেটা প্রাচীন ও অনুন্নত প্রযুক্তি। এবার প্রাচীন অনুন্নত প্রযুক্তি ব্যবহার করছে, ফলে এদের উৎপাদনের মানটাও কিন্তু সীমিত, স্বল্প উৎপাদন হয়। এছাড়া যেহেতু কৃষিকাজটা এদের মেন ভিত্তি, তাই এখানে শিল্প স্থাপন হলেও কিন্তু শিল্পের ওপর ভিত্তি করে তেমন উৎপাদনটা হয় না। আচ্ছা, আর হচ্ছে সমাজটা কিন্তু কেন্দ্রীভূত ক্ষমতা, অর্থাৎ একটা শ্রেণীর মানুষের কাছে সমাজটার ক্ষমতাটা মূলত কেন্দ্রীভূত ছিল, আর মালিকদের ক্ষমতা বেশি ছিল জমির ওপরে। নিরক্ষরতার কারণে সমাজে নানা রকমের কুসংস্কার বা ভোগ নির্ভর ব্যবস্থাটা লেগেই থাকতো। আর যেহেতু জনসংখ্যা বেশি ছিল, আমার উৎপাদনটা বেশি হচ্ছে না, ফলে এখানকার জীবনযাত্রার মান ছিল নিচু, আর খাদ্যের ঘাটতি ছিল, আর যুদ্ধ, মহামারী প্রভৃতির কারণে জীবনযাত্রা ব্যাহত হতো। এইগুলো হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল অর্থাৎ গতানুগতিক বা প্রথাগত যে স্তরটা রয়েছে, তার হচ্ছে বেশি কিছু বৈশিষ্ট্য। এবার আমাদের দ্বিতীয় যে স্তর রয়েছে এখানে, সেটি দেখো স্টেজ 2, প্রি কন্ডিশনস ফর টেক অফ, অর্থাৎ এটা ডেভেলপ করার আগে, অর্থাৎ টেক অফ করার আগের যে পূর্ববর্তী শর্ত পর্যায়টা সেটি। তো এটা থেকে আগেরটাতে আমরা দেখেছিলাম ট্র্যাডিশনাল সোসাইটিতে কী পেয়েছিলাম, একদম প্রাচীনপন্থী ভাবধারা, কৃষিভিত্তিক ভাবধারাটা মূলত লক্ষ্য করা যায়।
আর এই স্তরটাতে কি, এই স্তরটাতে ধীরে ধীরে তার কৃষিভিত্তিক, অবশ্যই কৃষিটা থাকবে, কৃষির পাশাপাশি শিল্প ব্যবস্থা উন্নয়ন হবে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থারও ধীরে ধীরে উন্নয়ন হবে। এবার এই যে স্তরটা রয়েছে, এই স্তরে কিন্তু সামাজিক জীবনযাত্রার বেশ কিছু পরিবর্তন হয়। এবার ইকোনমিক গ্রোথের যে ইকোনমিক মানে মানুষের যে অর্থনৈতিক ভাবনা চিন্তা, সেই অর্থনৈতিক ভাবনা চিন্তার একটা ভাবনা শুরু হতে থাকে কিন্তু এই পর্যায়টা থেকে, যেটাকে আমরা বলছি প্রি কন্ডিশন অফ টেক অফ। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। তৃতীয় পর্যায় হচ্ছে টেক অফ, অর্থাৎ আমার উন্নয়নটা এইবার অর্থাৎ এই পর্যায় থেকে আমার উন্নয়নটা কিন্তু ধীরে ধীরে শুরু হবে। তাই কি স্থিতিশীল উন্নয়নের পথে যে পুরনো বাধা বিপত্তিগুলো রয়েছে বা অর্থনৈতিক কাঠামোর দুর্বলতাগুলো রয়েছে, সেই দুর্বলতাগুলোকে ওভারকাম করে একটা উন্নয়নের পথের দিকে কিন্তু এগিয়ে যাওয়া। আর যেহেতু এখানে উন্নয়নের পথের দিকে এগোচ্ছে, তাই এখানে শিল্প ব্যবস্থাটাও কিন্তু আধুনিক হবে। এবার আধুনিক শিল্প ব্যবস্থা হওয়ার পাশাপাশি এখানে প্রযুক্তিগত উন্নতির মাত্রাও বাড়বে, এবং আমরা ট্র্যাডিশনাল যেটা দেখেছিলাম জীবনযাত্রার মান ছিল কম, অর্থাৎ এখানে তাহলে কী হবে, মানে এই যে স্টেজটা টেক অফ স্টেজ, এই স্টেজে জীবনযাত্রার মানটা মানুষের তুলনামূলকভাবে বেশি ডেভেলপ করবে। আর কৃষির পাশাপাশি এখানে মাঝারি ভারী প্রভৃতির শিল্প রয়েছে, সেই শিল্পগুলোও ডেভেলপ করবে, যন্ত্রপাতি শিল্প। এছাড়া রাজনৈতিক সামাজিক জীবনযাত্রাতেও কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিশ্বের বিভিন্ন যে অনুন্নত উন্নয়নশীল দেশ রয়েছে, তাদের টেক অফের বিভিন্ন সময়সীমা রয়েছে, অর্থাৎ কোন দেশ কোন বছর এই টেক অফের স্তরে পৌঁছেছিল। যুক্তরাজ্য আছে 1783 থেকে 1802 সালে পড়েছিল। ফ্রান্স 1830 থেকে 1860, অর্থাৎ এই দেশটা এই বছরের মধ্যে কিন্তু উন্নয়নের ভাবধারার দিকে পৌঁছে গেছিল। বেলজিয়াম আছে 1833 থেকে 1860, জার্মানি 1850 থেকে 73, আর আমেরিকা হচ্ছে 1843 থেকে 1860। এই এই বেসিক কটাই হলো, আরও অনেক অন্যান্য দেশেরও টেক অফ স্টেজ রয়েছে। এই কটা হচ্ছে বেসিক আমাদের ইম্পর্ট্যান্ট মেজর যে কান্ট্রিগুলো রয়েছে তাদের। এবার এই যে আমার টেক অফ যে স্তরটা রয়েছে, এই টেক অফ স্তরটার সাথে আটটা যে জানতে হবে, যেহেতু দেখো এখানে মানুষের জীবনযাত্রার মান বাড়ছে, ফলে আয়ও কিন্তু বাড়ছে, তাই না? সেই আয় যে বাড়ছে তার সাথে সম্পর্ক রেখে একটা ডায়াগ্রাম কিন্তু এখানে তৈরি করা যায়। কেমন ডায়াগ্রাম? তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথম যে লেভেল এটা রয়েছে এটা হচ্ছে ট্র্যাডিশনাল সোসাইটি, পরেরটা হচ্ছে প্রি কন্ডিশন পিরিয়ড, অর্থাৎ যেটা সেকেন্ডে ছিল প্রি কন্ডিশন ফর টেক অফ, আর থার্ডটা হচ্ছে টেক অফ, আর ড্রাইভ টু ম্যাচুরিটি হচ্ছে 4 নম্বর, আর এজ মাস অফ হাই মাস কনজামশন হচ্ছে এখানে 5 নম্বর। 5টা স্তর কিন্তু এখানে রয়েছে। দেখো ট্র্যাডিশনাল এই ওয়াই, এটা হচ্ছে ওয়াই ভেরিয়েবল, এখানে এই তীর চিহ্নটা হবে। ওয়াই ভেরিয়েবল হচ্ছে ইনকাম পার ক্যাপিটা, অর্থাৎ আয়, আর নিচে যেটা হবে, নিচে হবে কি টাইম হবে, ওকে, নিচে হবে কি টাইম। এবার প্রথম যেটা রয়েছে গতানুগতিক স্টেজ, অর্থাৎ এখানে কিন্তু আয় তেমন বাড়েনি। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে উন্নয়নের শর্ত, আগের শর্ত, তাহলে এখানে ধীরে ধীরে বাড়ছে। তৃতীয় পর্যায়ে দেখো টেক অফ যে স্তরটা রয়েছে, এই স্তরে দেখো আয়টা সব থেকে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি, দেখো এই টেক অফের পরে এবার ড্রাইভ টু ম্যাচুরিটি আর হাই মাস কনজামশনেও সেই মানে গ্রাফটা কিন্তু ফলো করছে। তাহলে দেখো আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এখানে আয় এবং উন্নয়নের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু একটা এস আকৃতির যে কার্ভ হয়, সেই কার্ভের আকৃতিটা কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা তোমাদের ডায়াগ্রামের মধ্যে অবশ্যই উল্লেখ করবে। এরপরে আমাদের যেটা জানতে হবে চতুর্থ পর্যায়তে ড্রাইভ টু ম্যাচিউরিটি, অর্থাৎ উন্নয়নের পথে যে আমি অগ্রসর হয়েছি, অর্থাৎ আমাদের যে তত্ত্বর মূল বিষয়টা উন্নয়নের পথে অগ্রসর হয়েছে, তো সেই উন্নয়নের পথে কী কী বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। বৈশিষ্ট্যের মধ্যে দেখো মূলত এখানে আমরা আগের স্টেজটাতেই কৃষি শিল্প ব্যবস্থার উন্নয়ন পেয়েছি, ফলস্বরূপ কিন্তু এই যে লেভেলটা বা স্টেজটা রয়েছে, এই স্টেজেও কিন্তু কৃষি শিল্প ব্যবসা বাণিজ্যের প্রভূত মানে ভালোই ব্যাপক পরিমাণে উন্নয়ন হবে। এছাড়া অর্থনৈতিক সম্প্রসারণ বাড়বে, আর মানুষের কাজ করার যে স্কিল, দক্ষতাগুলো বৃদ্ধি পাবে। আর কোনো দেশে যদি এই পর্ব দেখা যায়, তাহলে সেই দেশের কিন্তু 3টে কন্ডিশন হতে পারে, অর্থাৎ 3টে পরিবর্তন হতে পারে। মানে কোনো একটা দেশে যদি এই ড্রাইভ টু ম্যাচিউরিটি স্টেজটা পৌঁছে যায়, তাহলে সেই দেশে মূলত 3 ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথম যে পরিবর্তনটা আছে সেটা কি? প্রথম পরিবর্তন আমরা জানি যে কোনো জায়গায় পরিবর্তনে কিন্তু শ্রমিকের একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ভূমিকা থাকে। তাহলে প্রথম পর্যায়ে কী হবে, যেহেতু জনসংখ্যাও বেড়ে গেছে, এখানে উৎপাদনের মাত্রা বাড়ছে, স্কিল বাড়ছে, ফলে শ্রমিকদের কিন্তু একটা চরিত্র বদলাবে, ফলে শ্রমিকরা দক্ষ হয়ে উঠবে, এবং অধিকাংশ শ্রমিক গ্রাম ছেড়েরা শহরের দিকে কিন্তু বসবাস করতে চাইবে। কেন? কারণ এখানে আর্থিক দিক থেকে তারা সচ্ছল হতে পারবে, সামাজিক সুরক্ষা তারা প্রতিষ্ঠা করতে পারবে। এই শ্রমিকদের কিন্তু পরিবর্তনটা হয়। এবার দ্বিতীয় যে পরিবর্তনটা হয়, দ্বিতীয় পরিবর্তনটা কি?
আমাদের দ্বিতীয় পরিবর্তনে মূলত রয়েছে এখন যেটা দেখা যায় অনেক দেশে শ্রমিক মালিকের মধ্যে বিভিন্ন সংঘর্ষ বা দ্বন্দ্ব দেখা যায়, কিন্তু যে সমস্ত দেশগুলো হাই ড্রাইভ টু ম্যাচুরিটির পর্যায়ে পৌঁছে যায় সেখানে এই শ্রমিক আর মালিকদের মধ্যে যে গুণগত মান, সেই গুণগত মানের পরিবর্তন ঘটে, অর্থাৎ একটা ভালো বা শ্রমিক বিরোধী মনোভাব ত্যাগ করে এরা, মানে মানে সংগঠকরা আর শ্রমিকরা মিলেমিশে একটা আর্থিক উন্নয়ন ঘটাতে সাহায্য করে। আর তৃতীয় পর্যায় কি, সামাজিক ক্ষেত্রে মানুষের উন্নতি হওয়ার চেষ্টা করে, অর্থাৎ মানুষ যত সময় যাচ্ছে তত মানুষ কী করছে, নিজেদেরকে বা নিজের সোসাইটিকে কালচারটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। এখানেও তাই হবে, পরিবর্তনের মধ্যে এটা হবে। তাহলে তিনটে পরিবর্তন কী কী, শ্রমিকের পরিবর্তন হবে, শ্রমিক মালিক মানে যে গুণগত মান আছে তার পরিবর্তন হবে, আর মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন ঘটাবে। এই তিনটে কিন্তু পরিবর্তন দেখা যাবে কোথায়, ড্রাইভ টু ম্যাচিউরিটি স্টেজে গিয়ে। এরপরে আমাদের হবে হাইমাস কনজামশন। হাইমাস কনজামশনটা বিষয়টা কি, এই পর্যায়টাতে আমাদের যে বেসিক হবে সেটা হচ্ছে জনসাধারণের সম্প্রসারিত ভোগ ব্যবস্থার স্তর, অর্থাৎ আমার আগের চারটে স্টেজে দেখলাম আমার ধীরে ধীরে কীভাবে ডেভেলপড হচ্ছে আমি, এবার এই স্টেজটা দিকে সম্পূর্ণভাবে ডেভেলপড হবে, অর্থাৎ আর্থিক ব্যবস্থা মজবুত হবে এবং মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে। এবার মানুষের জীবনযাত্রার মান কেন উন্নত হবে, তার পেছনে কারণ কি, তার মানে কৃষি, শিল্প বা অন্যান্য যে কাজগুলো রয়েছে যেমন পরিবহন ব্যবস্থামূলক কাজ প্রভৃতি কাজগুলোর কিন্তু আধিক্য বাড়বে, ফলে মানুষের জীবনযাত্রার মানটা এমনিই বাড়বে। এবার কি জীবনযাত্রার মান এখানে বাড়তে পারে, সেই হিসেবে আমরা কি একটা লক্ষণের কথা বলা যায়, রেডি, টিভি, মোটর গাড়ি, কম্পিউটার প্রভৃতি আধুনিক জিনিসপত্রগুলো মানুষ সহজেই সেটাকে পারচেস করতে পারবে। আর এত যেহেতু ডেভেলপড হচ্ছে, এই ডেভেলপমেন্টের সাথে কিন্তু আমাদের এডুকেশন বা শিক্ষাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে শিক্ষার হারটাও এই পর্যায়ে বাড়বে। এবার বাড়বে কেন, কারণ এই পর্যায়ে স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানের মাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, প্রচুর পরিমাণে তৈরি করা হবে, সেটা হচ্ছে আমাদের হাইমাস কনজামশনের মধ্যে পড়বে। এবার রস্টর মতে আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান এবং পশ্চিম ইউরোপের যে দেশগুলো রয়েছে তারা মোটামুটি বর্তমান সময়ে দাঁড়িয়ে এই হাইমাস কনজামশন অর্থাৎ স্টেজ 5-এ কিন্তু পৌঁছে গেছে। কোন কোন দেশ, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, পশ্চিম ইউরোপের যে দেশগুলো রয়েছে তারা এই হাইমাস কনজামশনের মধ্যে কিন্তু অবশ্যই পৌঁছে গেছে। এবার এই তত্ত্বতে 5টা স্টেজ দেওয়ার পরেও মানে তত্ত্বটা তৎকালীন সময়ে বেশ জনপ্রিয়তা পায়, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এই তত্ত্বতে বেশ কিছু সমালোচনা লক্ষ্য করা যায়। তো সেই সমালোচনাগুলোর মধ্যে প্রথম যেটা রয়েছে, আমরা কি দেখছি, প্রত্যেকটা মানে লেভেল অনুযায়ী দেখছি যে গতানুগতিক স্তরের মধ্যে দিয়েই কিন্তু সব দেশের উন্নয়ন ঘটবে, কিন্তু বাস্তবে কিন্তু এরকম কোনো বিষয় না, অর্থাৎ প্রত্যেকটা দেশ যে এই ট্র্যাডিশনাল সোসাইটির মধ্যে দিয়ে তাদের ডেভেলপমেন্ট ঘটাবে সেটা কিন্তু বাস্তবে লক্ষ্য করা নাও যেতে পারে। কেন, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড যে দেশগুলো রয়েছে এরা কিন্তু ট্র্যাডিশনাল সোসাইটির মধ্যে কখনো বিলং করতো না, এটা কিন্তু তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। পরের যে সমালোচনাটা রয়েছে, রস্টোর আমরা এক্ষুনি যে আয় বৃদ্ধিতে একটা এস আকৃতির কার্ভের কথা বললাম, রস্টো সেই এস আকৃতির কার্ভের কথা বলেছে, কিন্তু অনেকে পরবর্তীকালে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে দেখে যে সব দেশের ক্ষেত্রে কিন্তু উন্নয়ন ও আয়ের মধ্যে যে এস আকৃতির যে রিলেশনটা হচ্ছে, অর্থাৎ এস আকৃতির যে রিলেশনটা তৈরি হচ্ছিল সেই রিলেশনটা কিন্তু সব দেশের ক্ষেত্রে সমান হবে না, অর্থাৎ এই ফার্স্ট পর্যন্ত আমার হচ্ছে একটা স্টেজ ট্র্যাডিশনাল, তারপরে হচ্ছে প্রি কন্ডিশন, এটা হচ্ছে টেক অফ, তারপর হচ্ছে ড্রাইভ টু ম্যাচুরিটি এবং পরেরটা হচ্ছে হাই মাস কনজামশন। ওকে, অর্থাৎ এই যে এস আকৃতির একটা কন্ডিশন তৈরি হচ্ছে, অনেকে বলে যে সমস্ত দেশের ক্ষেত্রে কিন্তু এই এস আকৃতির কন্ডিশনটা তৈরি নাও হতে পারে, যেটা এখানে তো বলেছে। আর এই বক্রতাটা কিন্তু সবসময় সমান হয় না, অর্থাৎ আমার যে কার্ভটা রয়েছে, এই যে কার্ভের বক্রতাটা রয়েছে এটা কিন্তু সবসময় সব দেশের সমান নাও হতে পারে। এছাড়া আর কি সমালোচনার মধ্যে বলতে পারি, রস্টো যে তার এই তত্ত্বটা দিয়েছে উন্নয়নমূলক তত্ত্ব, এই তত্ত্বটা মূলত কিন্তু একটা থিওরিটিক্যাল কনসেপ্টের ওপর ভিত্তি করে, অর্থাৎ থিওরিটিক্যাল বেসের ওপর ভিত্তি করে তত্ত্বটা দেওয়া হয়েছে। ঐতিহাসিকরা প্রমাণ যেমন অল্প, তেমনি সাম্প্রতিককালে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি পর্যালোচনা করলে স্তরগুলির সন্ধান সর্বত্র পাওয়া যায় না, অর্থাৎ তিনি যে ঐতিহাসিক অর্থাৎ হিস্টোরিক্যাল প্রমাণের ওপর ভিত্তি করে তত্ত্বটা দেবে, সেই প্রমাণও কিন্তু এই তত্ত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকাতে আলোকপাত করেনি। এবং তাছাড়া কি আরও বলা যায়, বর্তমানে যদি আমরা পৃথিবীর বিভিন্ন দেশগুলোর অর্থনৈতিক পরিকাঠামো পর্যালোচনা করে দেখি তাহলে হচ্ছে আমরা দেখব যে সব দেশ কিন্তু এই এতগুলো স্টেজ মেনটেন করে তারা আজকের বর্তমানে ডেভেলপড পর্যায়ে কিন্তু পৌঁছায়নি। কোনো কোনো দেশ পৌঁছাতে পারে, কোনো কোনো দেশ পৌঁছায়নি, তাহলে সব দেশের ক্ষেত্রে কিন্তু এই মডেলটাকে কিন্তু একদম কার্যকরী বলা যেতে পারে না। তবে এই মডেলটাতে বেশ কিছু সমালোচনা থাকলেও বেশ কিছু ইতিবাচক দিকও লক্ষ্য করা যায়,
যেগুলো কি ইতিবাচক দিক বলতে এই তত্ত্বটার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে একটা সম্যক ধারণা সৃষ্টি হয় যে মানুষের কৃষি শিল্প অর্থনীতির গুণগত মান বৃদ্ধি পেলে কীভাবে জীবনযাত্রার মান সঙ্গে সঙ্গে বৃদ্ধি পারে। এছাড়া আয় ব্যবস্থার সাথে কোনো সমাজ ব্যবস্থার উন্নয়নের কী সম্পর্ক রয়েছে, বা গতানুগতিক সমাজ ব্যবস্থায় মানুষজনের জীবনযাত্রার মান কেমন ছিল বা তাদের নেচার কেমন ছিল সেই সম্পর্কেও কিন্তু বিষয় জানা যায়। এছাড়া বিভিন্ন দেশ তারা কোন পর্যায়ে টেক অফের স্তরে পৌঁছেছে সেই বিষয়টাও সম্পর্কে কিন্তু এই তত্ত্ব একটা গুরুত্বপূর্ণ মতবাদ প্রদান করে, যেটা কিন্তু পরবর্তীতে লক্ষ্য করে দেখা গেছে যে এই মানে আমেরিকা যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে উন্নত দেশ রয়েছে তারা প্রাথমিক পর্যায় থেকে ডেভেলপ ছিল, কিন্তু তারা একটা লেভেল অর্থাৎ একটা বছর একটা সময় এমন সময়ে গিয়ে দেখা গেছে তারাতে প্রচুর পরিমাণে ডেভেলপ করেছে, সেটা হচ্ছে টেক অফ পর্যায়ে পড়ে। সেইটা কিন্তু আমরা সেই সময়সীমাটা আমরা এই তত্ত্বের মাধ্যমে বুঝতে পারি। তাহলে এই ছিল আজকে আমাদের রস্টোর স্টেজ মডেল বা ডেভেলপমেন্ট অফ স্টেজ মডেল, বা তোমরা বলতে পারো ইকোনমিক গ্রোথ স্টেজ থিওরি। তাহলে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।